লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় রাজনীতির সকল মেঘ কেটে গেছে বলে মনে করা হচ্ছে। বেশিরভাগ রাজনৈতিক দল বৈঠকের এই যৌথ ঘোষণাকে স্বাগত জানালেও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, শুধু একটা দলকে খুশি করার জন্য বাংলাদেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এসব নিয়ে আজকে কথা বলবো। আজ আমাদের সঙ্গে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। শুরুতে ব্যারিস্টার অসীম, আপনার কাছে একটু জানতে চাই যে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠক, এই বৈঠকে রাজনীতির সব প্রশ্নের আসলে উত্তর মিলেছে কিনা? ধন্যবাদ। আমরা তো একটা জিনিস তো দেখেছি। প্রথম কথাটা হচ্ছে যে এই বৈঠকটা একটা ইতিবাচক একটা জিনিস, স্বস্তির একটা বাতাস আপনার বইছে এই মিটিং এর মধ্য দিয়ে, এবং মিটিং এর যে প্রাইমারি যে আউটকামটা যেটা এসছে, যদিও আপনার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন, এবং ম্যাডামের যে ডিজায়ার চেরিশ সেটা হচ্ছে যে রমজানের আগে নির্বাচনের বিষয়টা, এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন ওনার বক্তব্যের মধ্যে যে বিষয়টা এসছে সেখানে একটা শর্ত আছে। শর্তটা হলো কিছু কিছু বিষয় সংস্কার এবং আপনার বিচার প্রক্রিয়া এগুলোর আপনার অগ্রসর সাপেক্ষে, সন্তোষজনক অগ্রসর সাপেক্ষে, এবং নির্বাচন করার জন্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আপনার পরিপাটি করে গুছিয়ে এনে আপনার যদি সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি অর্থাৎ রমজানের অন্তত এক সপ্তাহ আগে নির্বাচন কথা উনি বলেছেন। এটা মানে এই না যে এর মধ্যে নির্বাচন হচ্ছে, কিন্তু তারপরেও যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার এক ধরনের একটা আশাহতের একটা বিষয় ছিল যখন মাননীয় প্রধান উপদেষ্টা একসময় বলতেন যে ডিসেম্বর থেকে আপনার জুনের মধ্যে নির্বাচন হবে। তখন আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে ডিসেম্বর মানে হলো পুরো ডিসেম্বর 31 দিন রয়ে গেল, 1, 2, 3, 5, 16, 31। তার মধ্যে থেকে হঠাৎ করে যখন আপনার সেটা ডেভিয়েট করে একটা জায়গায় স্টিক করে গেল যে আপনার মধ্য এপ্রিলের মধ্যে নির্বাচন। তার মানেটা কি? মধ্য এপ্রিলের মধ্যে মানে এপ্রিলের 1 থেকে 15 তারিখ, অর্থাৎ অনেকটা জায়গা আমাদেরকে বাদ দিয়ে অন্য জায়গায় চলে যাওয়া হলো। আর এখন সেই এপ্রিল থেকে ফেরত আসার একটা সুযোগ আছে। এখানে বিএনপিও ছাড় দিয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টাও ছাড় দেবার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সেটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস সেটা কিন্তু শর্ত সাপেক্ষে। এই শর্তগুলা কারা পূরণ করবেন? এই শর্তগুলো সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা যদি তিনি পান, আমি বলছি আন্তরিকতার বিষয়, দায়িত্ব যদিও সরকারের, বিচারের বিষয়টা প্রসিকিউশন আছে, আইসিটি আছে, নির্বাচনের বিষয় নির্বাচন কমিশন আছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির যে উন্নতি করা সেটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ আছে, আপনার নির্বাচনের সঙ্গে নিয়ামক যে সমস্ত ভূমিকা যারা রাখবেন, যে প্রিজাইডিং অফিসার কারা হবেন, পোলিং অফিসার কারা হবেন, ভোটার তালিকা, সমস্ত কিছু মিলিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সকলের আপনার একটা সমষ্টিগত একটা আপনার এফোর্ট, যেটা দেখা যাবে যে হ্যাঁ আমরা একটা চূড়ান্ত পরিণতিতে নিতে পারবো, তখনই উনি নির্বাচনের ইঙ্গিতটা দিয়েছেন। সেটা মনে করেন যে ডিসেম্বরেও কিন্তু সম্ভব। সেই কাজটা যদি বলেন আপনি সেপ্টেম্বর অক্টোবরেও সম্ভব, যেটা বিগত আপনার জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, লতিফুর রহমান সাহেব, হাবিবুর রহমান সাহেবের সময় আমরা যারা সফলভাবে আপনার বিতর্কের ঊর্ধ্বে রেখে নির্বাচন করেছিলেন, তিনটা আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এখানে কিছুটা আপনার এই বিষয়টাকে অবশ্যই আশাবাদ নিয়েই কিন্তু দেখা উচিত, পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত, অপটিমিস্টিক ভিউতে নেওয়া উচিত যে এটা সম্ভব। এবং আমি মনে করি যে দেখুন, অনেকে বলছেন যে লন্ডনে বসে আপনার এই যে আলাপ আলোচনা এটা দেশের মাটিতে হতে হবে। আমাদের পবিত্র কোরআন শরীফে আছে যে আপনার শিক্ষার জন্য সুদূর চীন পর্যন্ত যাও। চীনে কিন্তু কমিউনিজম আছে, চীনে কিন্তু আপনার আরবি শিক্ষা হয় না, কিন্তু মূলত তখন দেখানো হয়েছিল যে সৌদি আরবের লোকদেরকে যে চীনের সঙ্গে বাণিজ্য ছিল সৌদি আরবের, এবং সেটা ছিল সবচেয়ে দূরতম রাষ্ট্র। সে উদাহরণ দেখানো হয়েছিল যে শিক্ষার জন্য সে যত দূরেই হোক তুমি সেখানে যাও। অতএব গণতন্ত্র এবং দেশের স্বার্থে আপনাকে প্রয়োজনে দেশের বাইরে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেছেন, এটার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই। উনি সাধুবাদ পাবার যোগ্য, উনি আমাদের একজন মুরব্বী, গার্ডিয়ান, উনি সেই কাজটাই করেছেন। কিন্তু এটাকে একটু পজিটিভ দৃষ্টিতেই কিন্তু দেখা উচিত। 15 বছর ধরে আপনার
দেশের বাইরে থেকে জনাব তারেক রহমান সাহেব দলটাকে নেতৃত্ব দিয়েছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। তারেক রহমান শুধু বিএনপির নেতা না, আমি মনে করি যে দেশের নেতা। জি, গতকালকে আমরা এই অনুষ্ঠানে এটা নিয়ে কথা বলেছিলাম। তিনি আসলে সকল রাজনৈতিক দলের এক ধরনের প্রতিনিধির মতো হয়ে আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকটি করতে যাচ্ছেন বলে গতকালকে এই অনুষ্ঠানে কথা বলেছিলেন অনেকেই। জুনায়েদ সাকি, নির্বাচন নিয়ে যেমন রাজনৈতিক দলগুলোর একটা চাওয়া ছিল, ঠিক মানে সময়টা নিয়ে, তারিখটা নিয়ে, ঠিক তেমনি সংস্কার প্রশ্নেও সরকারের বেশ কিছু চাওয়া আছে। আলোচনায় কি মানে আজকের যে বৈঠক, সেই বৈঠকে কি সবকিছু এক বিন্দুতে মিলেছে বলে মনে হয়? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে যুক্ত করার জন্য। সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দেখুন, এই বিষয়টা আসলে আমরা অনেকদিন ধরে বলছিলাম যে একটা রাজনৈতিক প্রক্রিয়া এগোতে হলে আমাদেরকে তো অবশ্যই রাজনৈতিক দল মানে সব অংশীজনদের সাথেই, বিশেষভাবে রাজনৈতিক দলের সাথে একটা সমন্বয় মানে কোঅর্ডিনেশন এবং আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া, এই দুটো জিনিস রাখতে হবে। এটার ফর্মাল স্ট্রাকচার আমরা দাবি করেছিলাম একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল, কিন্তু সেটা করা হয়নি। কিন্তু ইনফর্মালি না রাখলে তো এই জিনিসটা এগোবে না, এটা নানা ধরনের ক্রাইসিস কিংবা সংকটের জন্ম দেবে। এখন যেটা হয়েছে অলরেডি মানে এক ধরনের দূরত্ব, তারপর নানা ধরনের পারসেপশনে তৈরি হয়ে যাচ্ছে এবং সেগুলো নিয়ে একটা অনেক ক্ষেত্রে বেশ একটা দ্বন্দ্বের রূপ নিচ্ছিল। তো সেই পরিস্থিতির মধ্যে আবার অন্তর্বর্তী সরকার উপলব্ধি করেছেন, তারা পলিটিক্যাল পার্টিগুলোকে ডেকেছেন, বসেছেন এবং তারই একটা এক্সটেন্ডেড গ্রুপ হিসেবে আজকে এই প্রধান উপদেষ্টা লন্ডন সফরের সময় কিংবা সফরের সময় বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান তার সাথে সাক্ষাৎ করেছেন। এবং এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা একটা মানে কি বলে যে এই বৈঠকটা আয়োজনও করা হয়েছিল সরকারের দিক থেকে। সেইটার জন্য সেটা একটা খুবই ইতিবাচক দিক, কেননা দেশের অন্যতম প্রধান কিংবা বৃহৎ রাজনৈতিক দলের প্রধান নেতার সাথে মানে যে এখন এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যিনি কাজ করছেন, রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, তার সাথে আলাপ আলোচনাটা তো সরাসরি আলাপ আলোচনাটা এই সরকারের প্রধান ব্যক্তির হওয়া দরকার ছিল। জনাব তারেক রহমান বিদেশে থাকার কারণে সেটা হয়তো ইতিমধ্যে এই সময়কালের মধ্যে হতে পারেনি। তো এইটা যে হলো, এটার মধ্যে দিয়ে একটা অনেকগুলো মানে দূরত্ব কিংবা নানা ধরনের পারসেপশনের জায়গাগুলো অনেক কিছু নিশ্চয়ই একটা বোঝাপড়ার জায়গা আরো অনেক বাড়বে এবং ইত্যাদি জায়গা। তো আমরা এই কথাগুলো বলছিলাম, সরকারের উচিত মানে এই ধরনের সমন্বয় এবং বোঝাপড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ তারা ফ্যাসিলিটেটরের ভূমিকায় আছেন। ফলে তারা যদি কোনো রকম গ্যাপ তৈরি করেন কিংবা গ্যাপ তৈরি হয়ে যায়, যার জন্যই হোক না কেন, সেইটা কিন্তু কোনো ইতিবাচক ফলাফল আনবে না। শেষ পর্যন্ত কিন্তু সাফল্যই মানুষ বিবেচনাটা করবে এবং এই বিচার সংস্কার নির্বাচনের সাফল্যটা তৈরি করতে গেলে সবাইকে এঙ্গেজ করেই সেই কাজটা করতে হবে। ফলে এটাকে একটা পেশাদারিত্বের সাথে দেখা দরকার। এখানে মানে অনেক সময়ই আমরা যাকে বলে যে মানুষের আচার আচরণের মধ্যে তো নানান ধরনের প্রভাব কাজ করে, সেইগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রেখে এখানে যে কর্তব্যের জায়গাটা, পেশাদারিত্ব, সেইটা ভূমিকা রাখা দরকার এবং সেটা রাখলেই দেখা যাবে যে সমন্বয়ের জায়গাটা, বোঝাপড়ার জায়গাটা পাচ্ছে। আর যদি আমরা কন্টেন্টে আসি, দেখুন এইটা এই যে কবে মানে দিন 15 হবে বোধহয় যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে, কিংবা তার কিছুদিন আগে 3 সপ্তাহের মধ্যেই হবে, যে মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর সাথে বৈঠক ডেকেছিলেন। সেখানে আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমি নিজে উপস্থিত ছিলাম, আমি নিজেই সেই আহ্বানটা করেছিলাম যে আপনি নিজে যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে, সেটা যদি ঠিক থাকে তাহলে ওই সময়টাকে আমরা যদি এখন বিবেচনা করি যে ওই সময়টাতে আসলে ইলেকশন করার উপযোগী সময় কোনটা, তাতে আমরা দেখি যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যেই আপনাকে ইলেকশনটা দিতে হচ্ছে। এরপরে গেলে রোজা, তারপরে পরীক্ষা, তারপরে হচ্ছে আবহাওয়ার যে পরিস্থিতি দাঁড়াবে, এটা আর ইলেকশনের জন্য উপযোগী সময় নয়। এই কথাটা আমরা ওখানে বলেছিলাম। কিন্তু কোনো না কোনো কারণে এটা এপ্রিলেই তিনি ঈদের ভাষণে ঘোষণা করলেন এবং সেইটার প্রতিক্রিয়া আমরা এটা বলেছিলাম যে এটা উপযুক্ত সময় হয়নি, ফলে আলাপ আলোচনার সুযোগ থাকা উচিত। জি,
আজকে একটা ইতিবাচক দিক হয়েছে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান মানে রোজার আগেই নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য আবারও প্রস্তাব করেছেন, অথবা তিনি তাদের অবস্থানটা জানিয়েছেন। এবং মাননীয় প্রধান উপদেষ্টাও একটা ইতিবাচক সাড়া দিয়েছেন যে এর মধ্যে যদি বিচার এবং সংস্কার উল্লেখযোগ্য কিংবা যথেষ্ট মাত্রা অগ্রগতি ঘটে, তাহলে তিনি মনে করছেন যে রোজার আগেই নির্বাচনটা করা সম্ভব। সো এইটা একটা ইতিবাচক মানে দুই পক্ষ প্রকাশ করলেন এবং আলোচনার সুযোগ রাখলেন। অর্থাৎ মানে এই ইলেকশন ডেট যে এপ্রিলে ফিক্স হয়ে গেছে, ব্যাপারটা এখন এরকম না, ব্যাপারটা আলোচনার যোগ্য একটা বিষয়ে পরিণত হলো। সো এটা একটা বড় ডেভেলপমেন্ট। জি, এখন আমি আসতে চাই আরেকটা পয়েন্ট, আমি শেষ করি, আপনার প্রশ্নটা নিব। আমি মানে বলতে চাই যে ইলেকশন নিয়ে যে আমরা অনেকদিন ধরে বলতে পারেন গত ডিসেম্বর থেকেই এই বিষয়ে ইলেকশনের রোড ম্যাপ কংক্রিটলি চাওয়া হচ্ছে, তারও আগে থেকে বলা হয়েছে, কিন্তু আমরা স্পষ্ট করে বিচার সংস্কার এবং নির্বাচনের যে একটা রোড ম্যাপ চেয়েছি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, এবং যে কাজটা আমাদের মূল কাজ, মানে একটা সংস্কার করার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের পুনর্গঠন করা, সেইটার ব্যাপারে আমরা যথাসম্ভব মানে ঐকমতে পৌঁছাতে পারি, সর্বোচ্চ সমঝোতাটা কাজ করে। এখন ইলেকশন ডেট নিয়ে আমরা কাটিয়ে দিলাম 6 মাস, তার ফলে যেটা হচ্ছে যে সংস্কার ব্যাপারটা কিন্তু যে গুরুত্ব পাওয়া উচিত ছিল সেটা পায়নি। এই কারণে আমরা বারবার বলছি যে ইলেকশন ডেট বিষয়ে যদি একটা আস্থার জায়গা তৈরি, এখন যেমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে সব দল একটা আস্থার জায়গায় যদি আসে ইলেকশন ডেট সময়সীমার বিষয়ে, তাহলে সংস্কার প্রশ্নে আমরা একটা সর্বোচ্চ সমঝোতার পরিবেশ পাবো। আপনি খেয়াল করে দেখুন যে প্রফেসর আলী রিয়াজের সভাপতিত্বে, মানে প্রথম দিন তো ডক্টর ইউনূসের সভাপতিত্বে আমরা করেছি, দ্বিতীয় দিন কিন্তু প্রফেসর আলী রিয়াজের সভাপতিত্বে আমরা একটা মানে বসছিলাম ঐকমত্য কমিশন, এবং সেখানে আর্টিকেল 70-র মতো 70 অনুচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রায় একমত জায়গায় চলে এসেছি। কিন্তু মানে এটা বাংলাদেশের ইতিহাসে আমাকে সময় দিলে আমি ব্যাখ্যা করতে পারতাম যে যেহেতু ব্যক্তিগতভাবে আমি বলবো যে বহুদিন ধরে, গত 10 বছর ধরে কি 15 বছর ধরে, 20 বছর ধরে টেলিভিশনে বলে আসছি, 10 বছর 15 বছর ধরে, যে এই 70 অনুচ্ছেদের বিষয়টি যখন কেউই এটা উচ্চারণ করেনি, কিন্তু যে কথাটা বলছি যে এই বিষয়ে একটা ঐকমত্যের জায়গায় পৌঁছে যাচ্ছে, ফলে সর্বোচ্চ সমঝোতা থাকলে অনেক বিষয় আমরা ঐকমত্যে সম্ভব। জি, এটা নিয়ে আমরা নিশ্চয়ই আমরা একটা মানে আরেকটু বড় প্ল্যাটফর্মে আমরা আলাপ আলোচনা করার প্রয়োজন আছে। এটা নিয়ে সংস্কার ইস্যু নিয়ে যখন আমরা আরেকটা নিশ্চয়ই আমরা কথা বলবো, সেদিন আমরা একটু বিস্তারিত জানতে চাইব। ব্যারিস্টার অসীম, মানে নির্বাচন নিয়ে সরকারের যেমন একটা বক্তব্য আছে, সংস্কার এবং দলগুলোর যে ভিন্ন মত সেটাও খুব পরিষ্কার। সেই জায়গায় আসলে কি দেখেন, গতকাল পর্যন্ত যেমন আলোচনা ছিল যে বল সরকারের কোর্টে, এখন বলটা রাজনৈতিক দলগুলোর দিকে চলে গেল কিনা? কারণ নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আছে, একটা বিরাট কর্মযজ্ঞ, সঙ্গে আরও দুটো বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিচার এবং সংস্কার। এই জায়গায় কি দেখেন, গতি পাবে কিনা? মূলত আসলে কি বল কি বিরোধী দলের কোর্টে না সরকারের কোর্টে, এটা মুখ্য বিষয় না। আমার কাছে বিষয়টা হচ্ছে যে বলটা জনগণের কোর্টে থাকা উচিত। জনাব জুনায়েদ সাকি যথার্থ পয়েন্ট আউট করেছেন যে কেন, অর্থাৎ উনি আরো 15 দিন আগে তিনি বলেছিলেন যে এপ্রিলে বা জুনের দিকে নির্বাচন কেন সম্ভব নয়। মানে বৈরী আবহাওয়া, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা, তার সঙ্গে ইনভলভ থাকে প্যারেন্টসরা, স্কুল কলেজের পরীক্ষার সঙ্গে টিচাররা, যারা মনে করেন যে বড় একটা অংশ, 70 থেকে 80% প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হন কিন্তু স্কুল কলেজের টিচাররা, তারা সবাই কিন্তু তখন ব্যস্ত থাকবেন। বৈরী আবহাওয়ার কারণে আমাদের যে মনে করেন যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটবে, সেখানে ভোটারের টার্ন আউটটা অনেক কমে যাবে। আমাদের মনে রাখা উচিত আমরা 3টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, মানুষ কিন্তু আপনার মুখিয়ে আছে যে ভোটাধিকার প্রয়োগটা করবে, এটাই কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বড় চাওয়া এবং প্রত্যাশা। তো সেদিক থেকে বলটা কেন কোর্টের কথা বলছে, জনগণের কোর্টে, কারণ জনগণের প্রত্যাশাটাই হচ্ছে একটা ফেভারেবল টাইমের মধ্যে, সেখানে জনগণ কিন্তু খুব একটা বেশি সংস্কার বোঝে কিনা, কিংবা আপনার বিচারের বিষয়টা যেটা জনগণও কিন্তু জানে। দেখুন, এক একটা সিভিল মামলায় বছরের পর বছর আপনার 20 বছর 30 বছর আপনার চলে যাচ্ছে, ক্রিমিনাল মামলায় বিচার হয় না, সাক্ষী আসে না, এমন একটা অবস্থা। কিন্তু আইসিটির একটা বিষয় আছে যে সেটা তারা চাইলে খুব তাড়াতাড়ি পারে। আমরা সংস্কারের কথা বলেছি, 10 মাস তো চলে গেছে, সংস্কার কমিশনগুলো হবার পর অগ্রগতি খুব একটা বেশি দেখিনি, কিন্তু
জনগণ অন্তত প্রত্যক্ষ করেনি। বিচারের যেটা হচ্ছে যে বিএনপি কিন্তু সর্বপ্রথম বলেছে যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হোক, যে বিচার প্রক্রিয়াটা যেন ত্বরান্বিত হতে পারে, প্রসিকিউশনের মেম্বারদেরকে বাড়ানো হোক, বিচারক নিয়োগ দেওয়া হোক, সমস্ত কিছু। এক্ষেত্রে বিএনপি কিন্তু তার আন্তরিকতার কথা এবং কমিটমেন্টের কথা সবসময় প্রকাশ করেছে। এবং আজকে প্রেস বিজ্ঞপ্তির আপনার কাছে প্রেস কনফারেন্স যে মিটিংটা হয়েছে, মিটিং এর পরে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব তিনি বলেছেন এই যে সংস্কার বলেন, বিচার বলেন, এগুলি যতটুকু সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির আগে যতটুকু সম্ভব, তার পরবর্তীতে যে সরকারকে জনগণ নির্বাচিত করবেন সেই সরকারেরও কমিটমেন্ট হওয়া উচিত। এমনকি বিএনপিও যদি সুযোগ পায় তাহলে বিএনপিও সেটা অব্যাহত রাখবে, এটা থেমে থাকবে না। এখানে কমিটমেন্ট এটা বিএনপি অঙ্গীকার করেছে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং জুনায়েদ সাকি। আমাকে শেষ করতে বলা হচ্ছে, খেলাযোগ শুরু হবে আমার পরের অনুষ্ঠান, তারা অপেক্ষা করছে। আরেকদিন আমরা একটু যদি সময় দেন আমি এই আলাপটা আর একটু বড় করে নিয়ে যেতে। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।